হাই, আমি রিজওয়ানা আক্তার। মাধ্যমিক 2026-এর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। একটা ছোট্ট বার্তা দিতে এসেছি। হাতে আর সময় নেই। আমি ধরে নিচ্ছি 10-12 দিন সময়। এই অবস্থায় অনেক স্টুডেন্ট এমন আছে যারা সারা বছর পড়াশোনা করোনি। যে কোনো কারণ হতে পারে, সেই কারণগুলো আমি আর তুলে ধরতে চাইছি না। তোমরা নিজেরা সেটা খুব ভালো করে জানো। হয় কেউ সুযোগ পায়নি, হয় কেউ ফাঁকি দিয়েছে। এই সময় প্যানিক অ্যাটাক হচ্ছে, কি হবে পরীক্ষা, ভয় খাচ্ছে। হালও ছেড়ে দিয়েছে অনেক স্টুডেন্ট যে আর পড়ে লাভ নেই, আর পড়েও বা কি করব। তাদের জন্য মাধ্যমিক 2026 লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসছি এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে। টোটাল 60টা বিষয়ের ওপর প্রশ্ন এখানে দেওয়া আছে। প্রশ্নগুলো যে কেউ তৈরি করেনি, কিন্তু সমস্ত সাবজেক্টের শিক্ষক, স্কুল শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট টিচার, স্কুল শিক্ষক, এমএসসি, এরকম শিক্ষক শিক্ষিকারা মিলে প্রতিটি প্রশ্ন এখানে দিয়েছেন। তার মানে বুঝতে পারছো এই জিনিসটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এই জিনিসটা যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এই কদিনের মধ্যে, আমি জানি সময়টা খুব কম, কিন্তু প্রতিটি বিষয়ের ওপর প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে পুরো বইটা পড়া তো এখন সম্ভব নয়, কিন্তু এইটা পড়া সম্ভব। সেই তুলনায় এটা পড়া সম্ভব। তাই তোমাদের উদ্দেশ্যে আমি এই বার্তাটা আমি তোমাদের দিলাম। এই জিনিসটা যদি তোমরা কিনতে চাও, বেশি দাম নয়, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা যোগাযোগ করে নাও। এছাড়াও আমি কিছু ভৌত বিজ্ঞানের প্রশ্ন উত্তর তোমাদের কাছে আলোচনা করে দিচ্ছি। এখানে উত্তর নেই, আমি কিছু আলোচনা করে দিচ্ছি। সবটা করবো না, কিছু কিছু আলোচনা করে দিচ্ছি। তবে বাকি সাবজেক্ট গুলো তো তোমাদের চাই, শুধু তো ভৌত বিজ্ঞান পড়লে তুমি 50% নাম্বার পেতে পারো না। তবে এটা পড়লে তোমরা 50% বা তার বেশি নাম্বার তুলতে পারো। কারণ তোমাদের প্রথমেই বলে দিয়েছি এই প্রশ্নগুলো কারা তৈরি করেছেন। বেশ, আমি ভৌত বিজ্ঞানেরই আলো চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি। দেখো, প্রশ্ন মান 2 নম্বর প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট কটা প্রশ্ন দেওয়া আছে এখানে? এখানে টোটাল ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে 10টা। 10টা দেওয়া আছে। তারপর 3 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন টোটাল দেওয়া আছে 60টা। এই 10টার মধ্যে কমন আসবে, আর এই 7টার মধ্যে কমন আসবে। খুব কম সময়ে কম প্রশ্ন পড়ে তোমরা স্মার্ট স্টাডি করে 50% বা তার বেশি নাম্বার তুলতে পারো। আর যারা এখন থেকেই 90%-এর উপরে আসছে, তারা পড়ে যাও, কোনো চিন্তা করার দরকার নেই। আর তোমাদেরকেও, যারা পড়াশোনা করেনি তাদেরকেও বলবো চিন্তা করার দরকার নেই। চিন্তা করে কোনো কিছু হয় না, পড়লে হয়। তাই ভয় না করে কিভাবে জয় করবে সেই চিন্তা করো। বেশ, আমি কিছু কিছু প্রশ্ন উত্তর বলি। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া আছে, উত্তল লেন্সকে অভিসারী লেন্স কেন বলা হয়? অনেক স্টুডেন্ট এটা জানো, অনেক স্টুডেন্ট জানো না। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিখবে, সেটা বইয়ে আছে, সহায়িকাতে আছে। এছাড়াও যে টিউশনে পড়েছে সেই টিউশনের নোটস থেকে তোমরা পেয়ে যাবে। উত্তল লেন্স দেখতে কেমন হয়? এরকম দেখতে হয়। বেশ, অভিসারী মানে কি? একটা রশ্মি একাধিক রশ্মি এলো, হ্যাঁ, রশ্মিগুলোকে যদি এইভাবে মিলিয়ে দেয় একটা বিন্দুতে, একে অভিসারী বলে। একটা বিন্দুতে মিলিত হচ্ছে, যদি ছড়িয়ে যায় তাকে বলবো অপসারী। তাহলে উত্তল লেন্স মিলিয়ে দিচ্ছে একটা বিন্দুতে, তাই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে। কেন মিলিয়ে দিচ্ছে? তার জন্য এর আগে প্রিজমের একটা জিনিস তোমাদের মাথাতে আনতে হবে। প্রিজমে কি ছিল আমরা পড়েছিলাম? প্রিজমের চ্যুতিকোণ, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বরের জন্য। ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, এটা পড়েছিলাম তো আমরা। না পড়ে থাকলে আমার ভিডিও দেখতে পারো, পড়ে থাকলে ভেরি গুড। আচ্ছা, তো এখানে আমি একটা আলো ফেলেছিলাম, অবিলম্ব টানলাম, আলোটা কোন দিকে বাঁক নিল? এই প্রিজমের ভূমির দিকে, বেস ভূমির দিকে বেঁকে গেল। ঠিক সেরকম আমি উত্তল লেন্সকে একাধিক প্রিজমে ভাগ করব।
কিরকম করে ভাগ করবো, এরকম করে। তাহলে এই একটা প্রিজম, এই একটা প্রিজম, এই একটা প্রিজম, প্রত্যেকটা প্রিজমের ভূমি কোন দিকে আছে, এই প্রধান অক্ষের দিকে আছে, এই দিকে। তাহলে ধরো একাধিক আলো এখানে ফেললাম আমি, কোন দিকে বাঁক নেবে, ভূমির দিকে। ভূমি কোনটা, এটা, এটার ভূমি, এটার ভূমি। তাহলে একটা পয়েন্টে কি মিলিত হলো। ঘটনাটা হচ্ছে এইটাই, যে উত্তল লেন্সকে আমি একাধিক প্রিজমে ভাগ করলাম, দিয়ে আলো ফেললাম। এবার আমরা জানি প্রিজমের উপর আলো পড়লে আলোক রশ্মি প্রতিসরণের পর ভূমির দিকে বেঁকে যায়। এখানে ভূমির দিকে বেঁকে গেল, দেখা গেল প্রধান অক্ষ একটা বিন্দুতে মিলিত হলো। তাহলে এখান থেকে বুঝলাম একটা উত্তল লেন্স সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে অভিসারী আলোক রশ্মিতে পরিণত করলো। বানিয়ে লিখে দিলে, বোঝাতে পারলাম প্রথম প্রশ্ন। 3 নম্বরে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি করে এটা প্রমাণ করো, I1 প্লাস I2 মাইনাস A। নেক্সট প্রশ্ন 2 নম্বরের জন্য, উত্তল লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? বুঝিয়েছিলাম যে একটা বিন্দু প্রধান অক্ষের উপর, যে বিন্দুর মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে, পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি গেলে আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না, এই বিন্দুটাকে বলা হয় উত্তল লেন্সের আলোক কেন্দ্র। বইও পাবে। এবার আলোক কেন্দ্রে আপতিত রশ্মির আপতন কোণ কত জিজ্ঞেস করেছে, বলো। আলোক কেন্দ্র, এটা আলোক কেন্দ্র তো, এই ক্ষেত্রে যদি তোমার রশ্মি আপতিত হয়, সেক্ষেত্রে তোমাদের জিজ্ঞেস করেছে আপতন কোণ কত। এটা তুমি আমাকে কমেন্টে জানাও, আমি কমেন্টে পিন কমেন্ট করে দেবো। হ্যাঁ, যার উত্তর সঠিক হবে তাকে আমি পিন করে দেবো, আর না হলে আমি নিজেই কমেন্টে বলে দেবো। দেখি কে কে পারে, কে কে মাথা খাটাতে পারে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ কেন হয় না? কেন হয় না আলোর বিচ্ছুরণ জানো, আর বলছি না। তারপর একটা প্রশ্ন আছে, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ কত? কি কি বলে দিয়েছে, মিউ বলে দিয়েছে, আই বলে দিয়েছে, জিজ্ঞেস করেছে ডেল্টা কত। কোন ফর্মুলাতে কাজে লাগাবো? ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর কিংবা আর মাইনাস আই, নির্ভর করছে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আলো আসছে। বায়ু থেকে ঘন মাধ্যমে, তাহলে কি হবে, আই মাইনাস আরই হবে। তারপরে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, জিজ্ঞেস করেছে জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত। তো এরকম করে 10টা আছে। শুদ্ধ অশুদ্ধ বর্ণালী কি, তাকে বলে। বিপদ সংকেত হিসেবে লাল কেন ব্যবহার করা হয়, খুব 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 ইম্পর্টেন্ট। তারপরে দাঁতের চিকিৎসায় কি দর্পণ ব্যবহার করা হয়, এই জিনিসটাই ভালো করে বুঝিয়েছিলাম, তোমরা দেখতে পারো। তারপর তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে গামা এক্স অতিবেগুনি দৃশ্যমান, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কম, আমি একটা ট্রিক বলেছিলাম, ট্রিকটা মনে আছে? আমি আরেকবার বলছি, গামা এক্স অতি দ্রুত অবহেলিত মাকে বের করে নিয়ে এলো। এখানে গামা, গামা রশ্মি, এক্স, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, দ্রুত দৃশ্যমান রশ্মি, অবহেলিত থেকে অবলোহিত, মা মানে মাইক্রোওয়েভ মানে বেতার তরঙ্গ। এইভাবে ক্রম অনুযায়ী আমি তোমাদের মনে করিয়েছিলাম, আমার ভিডিও দেখে নিতে পারো, আমি একবার বলেও দিলাম ট্রিকটা কি ছিল। ট্রিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, আমি অনেকদিন ভিডিও বানাইনি, তার একটা কারণ ছিল আমার সামনে পরীক্ষা, তাই আমি ভিডিও বানাইনি, তাই অনেকদিন পর ভিডিও বানালাম, এবং আশা করব এই ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারী হবে। আচ্ছা, 3 নম্বরের প্রশ্ন, একটা প্রশ্ন তো বলে দিলাম। তারপরে ধরো ধরো একটা নীল কাচের মধ্যে দিয়ে লাল ফুল রেখেছো, তো লাল লাল ফুলের উপর একটা নীল কাচ রাখলে, হ্যাঁ, এবার ওই ফুলটাকে তুমি কি বর্ণের দেখবে? কালো। কারণ কোনো একটা জিনিসকে তুমি বর্ণ দেখবে, ধরো এইটা, এটা সাদা, সাদা ছাড়া এটা হলুদ, হ্যাঁ, এটা হলুদ, এটা হলুদ কেন দেখছো? সাদা আলো এখানে পড়ছে, এ সবগুলোকে শোষণ করে নিচ্ছে এক্সেপ্ট হলুদ, হলুদটাকে এ প্রতিফলিত করছে, আমার চোখে আসছে, তোমাদের চোখে যাচ্ছে, তাই তুমি হলুদ দেখতে পাচ্ছ। তাহলে যে বর্ণের আলো প্রতিফলিত করবে সেই বর্ণের আলোটাকে তুমি দেখতে পাবে, সেই বর্ণের আলোর অনুভূতি তোমরা বুঝতে পারবে। এইবার যদি লাল ফুল এখানে থাকে, তো লাল ফুল কি করবে? লাল বর্ণটাকে প্রতিফলন করবে, বাকিগুলোকে শোষণ করবে। তাহলে লালের উপর যদি আমি নীল কাঁচটাকে রাখি, তাহলে নীল, তাহলে তারপর আমি সাদা আলো ফেললাম, তাহলে কি করলো? নীল বর্ণ ও গেল, নীল বর্ণটা লালের উপরে গেল, লাল কি করবে? নীলটাকে শোষণ করে নেবে। সব বর্ণ যদি শোষণই করে নেয়, আমাদের চোখে কি আসবে? কিছুই আসবে না। তাহলে কি দেখবো? কালো দেখবো। আমার
এই কথাবার্তাগুলো যদি স্পিড লেগে থাকে তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি, কারণ সময় খুব কম, আমাকে খুব দ্রুত হারে সমস্ত কিছু বলে দিতে হবে, তোমাদের কাছেও কম আমার কাছেও কম, বেশ স্পিডটা কমিয়ে নিও যদি অসুবিধা হয়। আর একটা প্রশ্ন তোমার বলে দিল যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো, জানো। তারপরে ধরো চোখের হ্রস্ব দৃষ্টি ত্রুটি বলতে কি বোঝো, উত্তর লেন্স দ্বারা বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র তোমাকে অঙ্কন করতে দিল, এটা ইম্পর্টেন্ট। একটা উত্তর লেন্স দিল, তোমাকে বললো এই লেন্সের দ্বারা একটা অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব আঁকো, আঁকতে পারবে, প্র্যাকটিস করেছো, না প্র্যাকটিস করে প্র্যাকটিস করো, 10টা দিন সময় আছে, করো। এরকম 2 নাম্বার 3 নাম্বার দিলাম। চলতরিতে এরকম 2-3 আছে, কিছু কিছু বলছি। যেমন 2 নাম্বারে আছে ধরো ডিসি অপেক্ষা এসি অধিক সুবিধাজনক কেন, এটা একটা। হ্যাঁ, তারপরে ধরো ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো, ফ্যারাডের সূত্র দুটি, এটা খুব ইম্পর্টেন্ট, ফ্যারাডের সূত্র, হ্যাঁ ক্লাস 12ও পাবে তোমরা, ফ্যারাডের সূত্র দুটো পড়বে। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য, এটা তো খুবই ইম্পর্টেন্ট। তড়িৎচালক বলের এটা মনে আছে তো, যেটা আমি বুঝিয়েছিলাম, না মনে তাহলে ভিডিওটা দেখবে, খুবই সহজভাবে আমি বলেছিলাম। 3 নাম্বারের মধ্যে পড়ছে তোমার তাপীয় রোধ বলতে কি বোঝো, জুলের সূত্রগুলো লেখো, জুলের সূত্রটি লেখো তাপীয় ফল সংক্রান্ত, ওহমের সূত্রটি বিবৃতি করো। হুম, তারপর আছে ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো, আর্থিং কি, ডায়নামো বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য, একটি অহমীয় পরিবাহীর অহমীয় পরিবাহীর নাম লেখো, বার্লো চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত করে, এসব বলে দিলাম অনেকটাই। আর বলছি না সময় হাতে কম, তোমরা চাইলে এটা কিনে নাও, চাইলে কি অবশ্যই তোমাদের প্রয়োজন, কেন প্রয়োজন হবে না তোমরাই বলো। বেশ, তো তোমরা কিনে নাও, আর যদি কিছু প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সাহায্য করব, যতদূর সম্ভব চেষ্টা করবো সাহায্য করার, আমাকে কমেন্ট করো জাস্ট, ঠিক আছে। আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবে, সেখান থেকেও কথাবার্তা হতে পারে। তো ভিডিওটা করার এই মূল উদ্দেশ্য ছিল তোমাদের সাহায্য করা। তাই বেশি ভয় না করে পড়তে থাকো, ভয় করে কিছু হবে না, হাল ছেড়ো না, একটা কথা ছিল না হাল ছেড়ো না বন্ধু, তো হাল ছেড়ো না, পড়তে থাকো, ভালো হবে। বেস্ট অফ লাক, মে অলমাইটি ব্লেস ইউ অল, মে গড ব্লেস ইউ অল, ভালো থেকো, খুব ভালো থেকো, আর হাসতে থাকো, হেসে হেসে পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার পর আনন্দ করো, তারপর আবার পড়তে শুরু করে দাও। আজকের মধ্যে এই পর্যন্ত থাক, আবার কবে হবে জানি না দেখা, আবার কবে দেখা হবে জানি না, ঠিক আছে, টাটা।